দেখতে দেখতে শেষ হয়ে গেল এবারের ইউরো এবং সময় হলো ইউরোর টিম অফ দ্য টুর্নামেন্ট বেছে নেওয়ার। সেই কঠিন কাজটাই আজকে আমি করব। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে কিরো আদনান আহমেদ। চলুন আমরা দেখে নিই এবারের ইউরোর সেরা একাদশ করলে সেখানে কারা থাকবেন এবং কাদের বাদ দিতে আমাদের খুব কষ্ট হয়েছে। সরাসরি আমরা চলে যাই গোলকিপার দিয়ে। প্রথমে কিরোর কাছেই আসি, কে আপনার গোলকিপার এবং কেন? আমি অ্যাকচুয়ালি জর্জিয়ার মামাদেশভিলির কথা চিন্তা করেছিলাম, দারুণ গোলকিপিং করেছেন, বাট লাস্ট ম্যাচে বেশ কিছু গোল খেয়ে ফেলেছেন। বাট আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের স্ট্যান্ড আউট গোলকিপার মাইক ম্যানিয়ন। টুর্নামেন্টে তিনি মাত্র দুটো ওপেন প্লে গোল হজম করেছেন, একটা হচ্ছে ইয়ামালের, একটা হচ্ছে ওর মধ্যে, দুটাই আনসেভেবল গোল ছিল। সো আমার মতে তিনি এই টুর্নামেন্টে, এবং আমি অ্যাবসলিউট এগ্রিড আপনার সাথে। দেখতেই পাচ্ছেন আমার টিম অফ দ্য টুর্নামেন্টের গোলকিপার মাইক ম্যানিয়ন, যে কথা বলছিলাম, ফ্রান্সের কিপার। এখানে হয়তো অনারেবল মেনশন হিসেবে পিকফোর্ড বা স্পেনের কিপার উনাই সিমনের নাম আসতে পারে, কিন্তু ম্যানিয়ন আসলে স্ট্যান্ড আউট। এটা নিয়ে বলার খুব বেশি কিছু নেই। সরাসরি তাই আমরা ডিফেন্সে চলে যাচ্ছি। এবার দুজন সেন্ট্রাল ডিফেন্ডার, কিরোর কাছে জানতে চাই আপনার দুজন সেন্ট্রাল ডিফেন্ডার। আমি অ্যাকচুয়ালি তিনজনকে রেখেছি, সালিবা, ভ্যান ডাইক, দুজন স্বাভাবিকভাবে স্ট্যান্ড আউট, এবং কারবাহাল যদিও মানে ফুল ব্যাক, বাট আমি এখানে 5 জন খেলাচ্ছি ডিফেন্সে। সো কারবাহাল হচ্ছে রাইট সাইডের সেন্টার। আর যে দুজন সেন্টার ব্যাক, একজন কিরোর সঙ্গে মিলেছে, সেটা হচ্ছে ভ্যান ডাইক, নেদারল্যান্ডসের ক্যাপ্টেন এবং এই টুর্নামেন্টের স্ট্যান্ড আউট আমার মতে ডিফেন্ডার। এবং আরেকজন মার্ক গুয়েহি। ইংল্যান্ডের এবারের আসরে হয়তো খেলারই কথা ছিল না, যদি হ্যারি ম্যাগুয়ের ইনজুর্ড না হতেন তিনি হয়তো মূল টুর্নামেন্টে থাকতেন না, কিন্তু তিনি দুর্দান্ত ডিফেন্স করেছেন এবং একটি ম্যাচে তিনি সাসপেনশনের জন্য খেলেননি। বাকি ম্যাচগুলোতে সবগুলোতে আমার মনে হয় তিনি ইংল্যান্ডের স্ট্যান্ড আউট ডিফেন্ডার ছিলেন এবং এজন্য আমি তাকে রাখবো। এখন ডিফেন্স নিয়ে আসলে খুব বেশি আলোচনা কিছু নেই, আমরা ফুল ব্যাকে চলে যেতে চাই। ফুল ব্যাক, কিরোর ফুল ব্যাক কারা কারা? একটা অবশ্য আপনার সাথে মিলেছে, আমার লেফট সাইডে কুকুরিয়া থাকবে। আমার মতে এই টুর্নামেন্টের সবচেয়ে প্রোগ্রেসিভ ফুলব্যাক ছিল কুকুরিয়ায় এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড ফুলব্যাক কুকুরিয়ায়। এই পাশে আমি সাকাকে রেখেছি। সাকা যদিও টুর্নামেন্টের শুরুর দিকে উইঙ্গার পজিশনে খেলেছে, বাট লাস্ট 2-3 ম্যাচে আমরা দেখেছি যে গ্যারেথ সাউথগেট তাকে মোর অফ এ উইং ব্যাক হিসেবে খেলাচ্ছে। সো আমি এখানে উইং ব্যাক হিসেবে সাকাকে রেখেছি, যিনি হচ্ছে সামনে পিছনে দুই জায়গাতেই থাকবেন। আমি জাস্ট একটু অ্যাড করি, আমার সঙ্গেও কুকুরিয়া মিলে গেছে। স্পেনের মার্ক কুকুরিয়া এই টুর্নামেন্টের বেস্ট লেফট ব্যাক আমার মতে। একটা বড় কারণ, স্পেনের এই টুর্নামেন্টের ম্যাক্সিমাম অ্যাটাক আমরা দেখেছি 60%-এর মতো অ্যাটাক লেফট সাইড দিয়ে, কুকুরের সাইড দিয়ে হয়েছে এবং সবচেয়ে প্রোগ্রেসিভ ফুলব্যাক। এবং যেটা বলছিলেন যে আমি লেফট ব্যাক হিসেবে অবশ্যই কুকুরিয়াকে রেখেছি, রাইট ব্যাক হিসেবে আমি কারভালকে রেখেছি। কিরো অলরেডি কারভালের নাম বলে দিয়েছে, এখানে আমাদের মতটা মিলে যাচ্ছে। কারভাল এই টুর্নামেন্টে আমি খুব বেশি স্ট্যান্ড আউট রাইট ব্যাক দেখছি না আসলে সেভাবে। প্রোগ্রেসিভ রাইট ব্যাক রাইট সাইড দিয়ে টিমগুলো খুব বেশি অ্যাটাক করেনি, মূলত লেফট সাইড দিয়েই বেশি অ্যাটাক করেছে টিমগুলো। বাট রাইট সাইডের যদি কেউ থাকে সেটা কারভাহাল অবশ্যই, এবং তাকে নিয়ে বলার কিছু নেই। এখন আমরা সরাসরি চলে যেতে চাই মিডফিল্ডে। এখানেও আমাদের নামগুলো দেখতে পাচ্ছেন বেশ কিছুটা মিলে গেছে। আমি প্রথমে মিডফিল্ডের যে ডিএম বা ডিফেন্সিভ মিডফিল্ডার বা সিঙ্গেল পিভট বা ডাবল পিভট হিসেবে আমরা কাকে খেলাবো সেটা কিরোর কাছ থেকে জেনে নিই। সো আমি ডাবল পিভট খেলাচ্ছি। একজন অবভিয়াসলি রদ্রি, আমার মতে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 6 এবং ইউরোরও তিনি স্ট্যান্ড আউট নাম্বার 6 ছিলেন। তার সাথে হচ্ছে কোবি মাইনো। আমি বলবো যে কোবি মাইনোর খেলায় আমি ইংল্যান্ডের প্লেয়ারদের মাঝখানে তার খেলায় সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি আফটার সাকা। অফকোর্স সাকা আমার মতে এই টুর্নামেন্টে ইংল্যান্ডের বেস্ট প্লেয়ার ছিল, বাট কোবি মাইনো আমি বলবো যে এই টুর্নামেন্টে ইংল্যান্ডের সবচেয়ে বড় সেন্সেশন ছিল। তার সিংয়ে করেছি 94%, যেটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ইউরোর ইতিহাসে সর্বোচ্চ, যেটা খুবই ইমপ্রেসিভ। স্পেশালি আপনি যখন চিন্তা করবেন এটা তার ব্রেকআউট সিজন ছিল, মাত্র 18 বছর বয়স। এরপর আমি সামনে নাম্বার 10 হিসেবে দানি অলমোকে রাখছি। দানি অলমো টুর্নামেন্টের শুরুতে অ্যাকচুয়ালি স্পেনের ফার্স্ট চয়েস 11-এ ছিলেন না, বাট এর পর তিনি মেনস্টে হওয়া শুরু করেন এবং এই টুর্নামেন্টে আমি বলবো যে স্পেনের স্ট্যান্ডার্ড প্লেয়ারদের মাঝখানে আমরা নিকো এবং ইয়ামালের নাম অনেক শুনেছি, বাট দানি অলমো কিন্তু সবচেয়ে বেশি গোল এবং অ্যাসিস্ট করেছেন স্পেনের হয়ে। সো আমার স্বাভাবিকভাবেই আমার পিকে থাকছে দানি অলমো। সো আমি একটু ডিফারেন্ট, কিরোর মিডফিল্ড থেকে আমার মিডফিল্ডের কিছুটা ডিফারেন্স আছে, কারণ ফরমেশনটা আসলে বদলে যাচ্ছে। আমি মূলত খেলাবো 4-3-3 ফরমেশনে, যেখানে 3 জন মিডফিল্ডারকে আমি খেলাচ্ছি এবং 3 যে সামনে ফরওয়ার্ড সেটা আসলে নাম্বার 9 আমি টিপিক্যাল কাউকে খেলাবো না। সো আমি একজন ফলস নাইনকে খেলাবো, সেটাতে আমি পরে আসছি। আগে 3 জন মিডফিল্ডার, আমার প্রথম মিডফিল্ডার আপনার সাথে পুরোপুরি মিলে গেছে রদ্রি। সিঙ্গেল পিভট হিসেবে আমি রদ্রিকে খেলাবো। 4-3-3 ফরমেশনে রদ্রি আমার মতে এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার সিঙ্গেল পিভট হিসেবে। আমরা জানি রদ্রি কতটা ভালো খেলেছেন এবারের ইউরোতে। তিনি গত 1.5 বছর দেশ এবং ক্লাবের হয়ে মাত্র 2টো ম্যাচ হেরেছেন এবং অবিশ্বাস্য রেকর্ড, তিনি খেললে হারে না এরকম একটা কথা আসলে চালু হয়ে গেছে। এই কারণে আমি স্পেনকে অনেকটা এগিয়ে রেখেছি ফাইনালে। এবং রদ্রির সঙ্গে যে 2জন মিডফিল্ডার, একজন কিরোর সঙ্গে মিলে গেছে, তাকে নিয়ে খুব বেশি কিছু বলছি না। কোবি মাইনু
ইংল্যান্ডের 18 বছর বয়সী সেনসেশন, এবং ইংল্যান্ড যে লাস্টের দিকে যে একটু বেটার ফুটবল খেলা শুরু করেছে এটার অনেকটাই ক্রেডিট তার কাউন্টার পার্ট ডেকান রাইসের সঙ্গে মিলে তিনি যেভাবে ইংল্যান্ডের মিডফিল্ডটাকে সামলাচ্ছেন সেটা দুর্দান্ত, এবং এই টুর্নামেন্টের ব্রেকআউট প্লেয়ারদের একজন তিনি। এবং আরেকজন ফাবিয়ান রুইস, আমার কাছে ইনফ্যাক্ট ফাবিয়ান রুইস এই ইউরোর বেস্ট প্লেয়ারদের একজন। ফাবিয়ান রুইস মূলত আসলে রাইট সাইডে খেলে থাকেন, যদি আমি তাকে লেফট সাইডে খেলে থাকেন, আমি ফরমেশনের জন্য তাকে রাইট সাইডে রেখেছি। তবে ফাবিয়ান রুইস এই ইউরোতে আসলে যেটা করেছেন, আমরা দেখেছি রড্রি, হয়তো ডানি অলমো অথবা ইয়ামাল, এদেরকে নিয়ে বেশি কথা হচ্ছে, কিন্তু ফাবিয়ান রুইস অ্যাকচুয়ালি পকেটের যে রানগুলো নেওয়া, যেটা অলমোর সঙ্গে মিলে অথবা হচ্ছে মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে রডদের সঙ্গে মিলে যে ব্যালেন্স করা, এই কাজটা অসাধারণভাবে করছেন। তার খেলাটা খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু তিনি রানগুলো দুর্দান্ত নিচ্ছেন, গোল পেয়েছেন, এবং সবচেয়ে অসাধারণ ব্যাপার হচ্ছে স্পেনের খেলার মূল ব্যাপারটা যে কেমিস্ট্রি, এটা অনেকটুকুই তার কৃতিত্ব। এজন্য আমি রুইসকে রেখেছি। এখন আমরা চলে যেতে চাই সরাসরি ফরওয়ার্ডে আপনি লেফট সাইড, রাইট সাইড এবং মাঝখানে কোন তিনজনকে খেলাবেন? সো আমি মাঝখানে কাউকে রাখছি না, কারণ আমার মতে এই টুর্নামেন্টে স্ট্যান্ড আউট কোনো নাম্বার 9 ছিল না। আপনি যদি টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট 4 টিমের দিকে তাকান, কারোরই কিন্তু নাম্বার 9 পারফর্ম করতে পারেনি। ফ্রান্স তো নাম্বার 9 খেলাইনি। আমরা ইংল্যান্ডকে দেখেছি যে হ্যারি কেইন একদমই সেরকম, যদিও তিনি 3 গোল করে ফেলেছেন, কিন্তু বাট একদমই ফর্মে ছিল না। কিন্তু তারপর স্পেন মোরাতাকে খেলেছে একজন ডিকয় নাম্বার 9 হিসেবে। সো মানে স্ট্যান্ড আউট নাম্বার 9 কিন্তু নেই। সো আমি দুজনকে রেখেছি, এই দুজন আমার মতে এই টুর্নামেন্টের স্ট্যান্ড আউট, 2 ফরওয়ার্ড, 2 উইঙ্গার, নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল। এই ব্যাপারে তো বেশি কিছু বলার কিছু নেই, আপনারা সবাই দেখেছেন যে তারা কতটা সেন্সেশনাল ফুটবল খেলেছে। আর তাদের পিছনে আই গেস ফলস 9 বলতে পারেন বা প্রোগ্রেসিভ নাম্বার 10 হিসেবে দানি অলমো থাকছে। আমার কাছে যে 3 জন ফরওয়ার্ড, এইটা নিয়ে একটু কিরোর সঙ্গে প্রথমে যেটা বলতে চাই, এই টুর্নামেন্টে আপনারা যদি খেয়াল করেন, ইংল্যান্ডের কথা কিরো মাত্রই বলছেন, স্পেনের কথা মাত্রই বলছেন, এবং ফ্রান্স আসলে কোলোমুয়ানি বা যাকে খেলিয়েছে না কেন, খুব বেশি নাম্বার 9 তারা খেলেনি। এবং আরেকটা টিম নেদারল্যান্ডস, তারাও কিন্তু সেরকমভাবে নাম্বার 9 মেমফিস ডিপাই একদমই ফর্মে ছিল না। সো আমার কাছে মনে হয় এই ইউরোর একটা বড় ট্রেন্ড হচ্ছে নাম্বার 9-এর যে সংকট। আমরা দেখেছি পুরো সিজন জুড়ে, গত ইউরোপিয়ান ফুটবল জুড়ে কিন্তু 9-এর একটা সংকট দেখা গেছে। টিমগুলোর এখন মূল যে নাম্বার 9-এর স্ট্রাইকার, তাদেরকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডকে আমরা দেখেছি হয়লুন্ডের মতো স্ট্রাইকারকে তারা 70 মিলিয়নের মতো দাম দিয়ে কিনেছে, কিন্তু তিনি এইবার ইউরোতে খুব বেশি ভালো করতে পারেনি। সো ওভারঅল নাম্বার 9-এর যে শর্টেজটা, এটা এইবারের ইউরোতে আমার মনে হয় অনেক বেশি প্রকটভাবে বোঝা গেছে। এবং সামনে আমার যখন নতুন সিজনে আমরা রিভিউ করব, তখন এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব যে কেন এবারের ইউরোতে বা ইউরোপিয়ান ফুটবলে হোক বা ওয়ার্ল্ড ফুটবলে নাম্বার 9-এর এই সমস্যাটা কমে গেছে। আজকে স্বল্প পরিসরে ট্রেনে নিয়ে আমরা আলাপ করছি না। সো আমি সরাসরি আমার ফরমেশনে চলে আসতে চাই। সো আমি লেফটে রেখেছি কোডি গাকপোকে। আমার মনে হয় তিনি লেফট সাইডে এই টুর্নামেন্টে ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট প্লেয়ার। সো গাকপোকে নিয়েও খুব বেশি বলার কিছু নেই, নেদারল্যান্ডসের স্ট্যান্ড আউট অ্যাটাকার তিনি। সো বড় টুর্নামেন্টে তিনি খুবই ভালো খেলেন। ডান পাশের ইয়ামালকে নিয়ে তো বলার কিছুই একদমই নেই, যে কোনো 11 হলে তাকে সম্ভবত সবাই রাখবে। বাট আমি খুবই চেয়েছিলাম এখানে বুকায়ো সাকাকে রাখতে। সাকাকে যদিও কিরো রেখেছে, আমি সাকাকে রাখতে পারিনি আমার ফরমেশনের টুইকের কারণে। বাট সাকা অবভিয়াসলি ফার্স্ট সাব হবে আমার টিমের। এবং মাঝখানে আমি আসলে দানি অলমোকে আমি ফলস 9 হিসেবে খেলাবো অ্যাকচুয়ালি। সো এটা অনেকটা মেসিয়েস্ক রোল হবে, যেটা মেসি একসময় আমরা দেখেছি বার্সেলোনায় যেটা করতেন। দানি অলমো কিন্তু এই রোলে খেলেছেন, আমরা জানি ক্লাবেও খেলেছেন, তিনি ন্যাশনাল টিমেও খেলেছেন ফলস 9 রোলে। তিনি মিডফিল্ডে খেললেও আমরা দেখেছি তিনি অলমোস্ট তার হিটম্যাপটা অলমোস্ট ফরওয়ার্ডের মতো, তিনি পুরোপুরি সামনে চলে যাচ্ছেন। এবং এই ব্যাপারটা আমরা দেখেছি এবারের ইউরোতে স্পেনের জন্য অনেক বেশি কাজে দিয়েছে। সো অলমোকে আমি ফলস 9-এ খেলেছি। এখন কিরোর কাছে আমি তো মাত্রই বললাম যে বুকায়ো সাকাকে আমি ফার্স্ট সাব করব। আপনার ফার্স্ট সাব বা সাবগুলো আসলে কীরকম হতে পারে? আপনি কার বদলে সাব করতে, আপনি যদি সাবে রাখেন 2-3 জন, সেক্ষেত্রে আসলে কাকে কাকে রাখবেন যাদেরকে আপনি এই টিমে রাখতে পারেন? একে তো অবশ্যই আমি কোডি গাকপোকে রাখতে চাইবো নিকোর সাব হিসেবে। দানি অলমো সাব হিসেবে এখানে আমি রাখতে পারি জুড বেলিংহামকে। আমি বলবো যে তিনি কাইন্ড অফ একই রকম পারপাস সার্ভ করেন, সামনে প্রোগ্রেসিভ 10 হিসেবে খেলে প্রচুর লিড রান নিতে পারেন। আপনি আর বলতে পারেন, আর ডিফেন্সে তো অবভিয়াসলি হয়তো সালিবা আসতে পারে। আমার সাব একটা ডিফেন্সে ভ্যান ডাইক, বা আপনি সালিবাকে আপনি রেখেছেন, আমার সাব হিসেবে যে কোনো সেন্টার ব্যাককে অ্যাকচুয়ালি সাব হিসেবে রাখা যায়। গুয়েহি বা স্টোনসকে রাখতে পারেন। ইভেন কোনসাও আমার মতে বেশ ভালো। সো আমিও যেমন হচ্ছে, আমি অলরেডি বলেছি সাকা আমার ফার্স্ট সাব, বেলিংহাম হয়তো আমার সেকেন্ড সাব, এবং নিকো উইলিয়ামস হয়তো আমার থার্ড সাব হতে পারে, কারণ তারা 3 জনই ম্যাচ ক্রিয়েট করতে পারে। এই 3 জনকে আসলে আমি একাদশে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার ফরমেশনের কারণে রাখতে পারিনি। সো এই ছিল মোটামুটি আমাদের 11। কিন্তু ম্যানেজার, এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টিমে আপনার টিমের ম্যানেজার কে হবে? আমার টিমে সবচেয়ে বেশি প্লেয়ার এসেছে স্পেন থেকে,
অ্যান্ড আমার মতে এই টুর্নামেন্টের সবচেয়ে সেন্সেশনাল ফুটবল খেলেছে স্পেন। সো আমার ম্যানেজার অবভিয়াসলি লুইস দে লা ফুয়েন্তে। আমারও ম্যানেজার লুইস দে লা ফুয়েন্তে, এটা নিয়ে খুব বেশি বলার কিছু নেই। তবে একটু অ্যাড করতে চাই, এই ইউরোতে ছোটোখাটো কিছু টিমের ম্যানেজার কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছেন। জর্জিয়ার ম্যানেজারের কথা আমরা বলতে পারি, তুরস্কের ম্যানেজার ভিনসেনজো মন্টেলা, তারা কিন্তু দারুণ ফুটবল খেলেছেন। অস্ট্রিয়া ভালো খেলতে খেলতে বাদ পড়েছে, তাদের ম্যানেজারও বেশ ভালো ফুটবল খেলে থাকেন। ইভেন রোনাল্ড কোমানও আমি বলবো যে হ্যাঁ, রোনাল্ড কোমানকেও আমি বেশ ভালো মার্ক দেবো, তিনিও নেদারল্যান্ডসকে নিয়ে সেমিফাইনালে গেছেন বেশ ভালো মতো। সো সব কিছু মিলে তারাও স্ট্যান্ডার্ড ম্যানেজারের তালিকায় হয়তো না থাকলেও আশেপাশে থাকবেন, কিন্তু স্ট্যান্ডার্ড ম্যানেজার আমার মতো একজনই, দে লা ফুয়েন্তে। সো এই ছিল মোটামুটি আমাদের এই ইউরোর টিম অফ দ্য টুর্নামেন্ট। আপনার টিম অফ দ্য টুর্নামেন্ট আমাদের সাথে কতটা মিললো, কারা বাদ পড়লো বা কারা এলো, সেটা জানিয়ে দিন মন্তব্যের করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।